ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটি অনুবাদের ক্লাস। আমরা আজকে যে প্যাসেজটি অনুবাদ করব সে প্যাসেজটি নেওয়া হয়েছে ক্যামব্রিজ আইএলটিএস 11 থেকে, এবং এই প্যাসেজটি ক্যামব্রিজ আইএলটিএস 11 এর রিডিং টেস্ট 2 থেকে নেওয়া হয়েছে প্যাসেজ নাম্বার 2। এই প্যাসেজে মোট 7টি প্যারাগ্রাফ আছে। আমি প্রথমে প্যারাগ্রাফগুলো দেখাতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এ। আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ বি। আমাদের তৃতীয় প্যারাগ্রাফ, our third paragraph is paragraph C, and our fourth paragraph is paragraph D. Our fifth paragraph is paragraph E. Our sixth paragraph is paragraph F. Our seventh paragraph is paragraph G. প্রথমেই আমি প্যারাগ্রাফগুলোকে একটু সেট আপ করতে চাচ্ছি। একটি প্যারাগ্রাফকে একটি পেজে রাখতে চাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। Okay. এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এ। এখন আমরা অনুবাদে যাব। তার আগে অনুবাদের উপর নির্মিত এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আপনার জীবনের সেরা ক্লাস হতেও পারে। দয়া করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে অনুবাদ করি। সম্পূর্ণ অনুবাদটি মূলত আইএলটিএস রিডিং প্র্যাকটিসের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। এখানে প্রতিটি সেন্টেন্সকে খুব সূক্ষ্মভাবে ভেঙে ভেঙে সহজ ও বোধগম্য উপায়ে বাংলায় অনুবাদ করা হয়েছে, যাতে আপনারা জটিল একাডেমিক ইংরেজি সহজভাবে বুঝতে পারেন। আর এই অনুবাদটি যাদের জন্য বিশেষভাবে উপকারী হবে: নাম্বার 1, যারা আইএলটিএস রিডিং প্রস্তুতি নিচ্ছেন; নাম্বার 2, যারা একাডেমিক ইংলিশ বুঝতে সমস্যায় পড়েন; নাম্বার 3, যারা ভোকাবুলারি এবং সেন্টেন্স স্ট্রাকচার উন্নত করতে চান; নাম্বার 4, যারা ধাপে ধাপে ইংলিশ কম্প্রিহেনশন দক্ষতা বাড়াতে চান। আজকে আমরা যে অনুবাদ করব এটি শুধু একটি অনুবাদই নয়, বরং একটি লার্নিং সাপোর্ট ম্যাটেরিয়াল, যা আপনাদের কঠিন প্যাসেজ সহজভাবে বুঝতে, বিশ্লেষণ করতে এবং পরীক্ষায় দ্রুত অ্যান্সার খুঁজে পেতে সাহায্য করবে। আমি কথা আর বাড়াতে চাই না, এখনই অনুবাদে ফেরত যাচ্ছি। প্রথমে কি লেখা আছে দেখেন। প্রথমে লেখা আছে হোয়াট ডেস্ট্রয়েড, যা ধ্বংস করেছিল। কি ধ্বংস করেছিল? দ্য সিভিলাইজেশন অব ইস্টার আইল্যান্ড। অর্থাৎ ইস্টার আইল্যান্ডের সিভিলাইজেশন কেন ধ্বংস হয়েছিল, কিভাবে ধ্বংস হয়েছিল, কে ধ্বংস করেছিল, এই বিষয়গুলো নিয়ে এই পুরো প্যাসেজ জুড়ে আলোচনা হবে। এবার আমরা প্যাসেজের প্যারাগ্রাফ এতে যাচ্ছি। এতে বলা হয়েছে ইস্টার আইল্যান্ড অর রূপানুই। রূপানুই, এখানে রাফনুই, আবার কোথাও রূপানুই, কোথাও রাফনুই পাবেন। আহ, আহ, দয়া করে এই বিষয়গুলো দেখে আপনারা হতাশ হবেন না। আসলে এগুলো আমাদের পুরোপুরি পড়ার দরকার নেই। আমি সাধারণত যেভাবে পড়ি, কঠিন নাম যেগুলো সে নামগুলোর শুধু ক্যাপিটাল লেটারটাকে পড়ি। অর্থাৎ এখানে রাফনুই আছে, আমি এটাকে শুধু আর এন পড়বো। তো এইভাবে পড়বো যে ইস্টার আইল্যান্ড ওর আর এন অ্যাজ ইট ইজ নোন লোকালি। অর্থাৎ ইস্টার আইল্যান্ড অথবা আরএন স্থানীয়ভাবে এটা যে নামে পরিচিত, is home to several hundred ancient human statues, the Moai. এখানে অ্যাম্বিশন জায়গায় আমরা যদি কল্ড বলি তাহলে কিন্তু অর্থটা সুন্দর হবে, যে is home to several hundred মানে হলো কয়েক শত, ancient human statues মানে হচ্ছে প্রাচীন মানব মূর্তি, কল্ড দ্য মোয়াই, যেগুলোকে মোয়াই বলা হয়। অর্থাৎ এই ইস্টার আইল্যান্ড বা রাফা নুই যে নামে এটা পরিচিত স্থানীয়ভাবে, তা মোয়াই নামের কয়েক শত প্রাচীন মানব মূর্তির হোম। অর্থাৎ এখানে কয়েক শত প্রাচীন মানব মূর্তি রয়েছে। এখানে কোথায়? ইস্টার আইল্যান্ডে। আমি এই
পুরো প্যাসেজটাকে সেন্টেন্স বাই সেন্টেন্স একটু ডিভাইড করতে চাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, প্রথম সেন্টেন্স, আমাদের সেকেন্ড সেন্টেন্স, নাও our third sentence. ওকে, প্রথম সেন্টেন্স তো আমরা ইতিমধ্যে করে ফেলেছি, এখন আমরা দ্বিতীয় সেন্টেন্স, আমাদের দ্বিতীয় সেন্টেন্স করব। দ্বিতীয় সেন্টেন্সে কি লেখা আছে? আফটার, আফটার মানে পরে। কিসের পরে? this remote Pacific island was settled by the Polynesian, অর্থাৎ এই যে রিমোট দূরবর্তী প্যাসিফিক আইল্যান্ড আছে, এই আইল্যান্ডে পলিনেশিয়ানরা সেটেল হবার পরে কি হয়েছিল? ইট রিমেইন্ড আইসোলেটেড ফর সেঞ্চুরিজ। এটা ফর সেঞ্চুরিজ, এটা প্লুরাল নাম্বার, প্লুরাল করা হয়েছে, সুতরাং এটাকে আমাদেরকে শতাব্দীর পর শতাব্দী করতে হবে। অর্থাৎ পলিনেশিয়ানরা এইখানে সেটেল হওয়ার পরেও শতাব্দীর পর শতাব্দী বা শতাব্দীর থেকে শতাব্দী ধরে এটা আইসোলেটেড ছিল, বিচ্ছিন্ন ছিল। নাও আওয়ার থার্ড সেন্টেন্স, এখানে কি বলা হচ্ছে? all the energy and resources, all the energy and resources, তো হাইলাইট করে দেই, সকল শক্তি এবং সম্পদ that went into the Moai, যেগুলো মুয়াইয়ের মধ্যে গিয়েছিল। that went, যেগুলো গিয়েছিল, কোথায় গিয়েছিল? into the Moai, মুয়াইয়ের মধ্যে গিয়েছিল মানে হচ্ছে মুয়াই বানাতে যেগুলো লেগেছিল, সকল শক্তি এবং সম্পদ মুয়াই বানাতে যেগুলো লেগেছিল, কেইম এসেছিল কোথা থেকে? ফ্রম দ্য আইল্যান্ড ইটসেলফ, শুধু এই আইল্যান্ড থেকেই এসেছিল, অর্থাৎ মোয়াই বানাতে যা যা লেগেছিল সবকিছু এই আইল্যান্ড থেকে সংগ্রহ করা হয়েছিল। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেউ কেউ হয়তো কোশ্চেন করতে পারেন, আমি এই অংশটিকে কেন না পড়ে এখানে চলে গেলাম? দেখুন, এই অংশটিকে আমি যদি আগে পড়তাম অনেকের কাছে বিষয়টা অপরিষ্কার মনে হতো, বুঝতে কষ্টকর হতো। আমি যদি এটাকে পরে পড়ি তাহলে বুঝতে সুবিধে হবে, এবং এটা আসলে একটি অতিরিক্ত তথ্য যা এই মোয়াই সম্পর্কে আমাদেরকে আলাদা একটা নলেজ দিবে। এই কারণে এটাকে শুরুতে না পড়লেও চলে। যদি কেউ শুরুতে পড়তে চান, এটার সাথে রেখে পড়তে চান, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এই অংশটাকে এক্সপ্লেন করব। এটা যে একটা অতিরিক্ত তথ্য এখন আপনারা বুঝতে পারবেন। সাম অফ হুইচ আর 10 মিটার টল, যেগুলোর মধ্যে কিছু ছিল 10 মিটার লম্বা। তো দেখুন এই কথাটা কোনটাকে মেনশন করতেছে? এই কথাটা মেনশন করে এই মোয়াইকে, অর্থাৎ সাম অফ হুইচ, এই মোয়াইয়ের কয়েকটি বা কিছু কিছু আর ছিল 10 মিটার টল, 10 মিটার লম্বা, সাম অফ হুইচ আর ওয়ে, এন্ড দিয়ে আমরা আবার এটুকু করব, সাম অফ হুইচ আর, তাহলে আমাদের অর্থটা সহজবোধ্য হবে। এন্ড কারণ এই সাম অফ হুইচ আর কিন্তু এই কথাটার সাথেও আছে, এই কথাটার সাথেও আছে, তো একই কথা দুবার না লিখে ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী একবার লেখা হয়। এই কারণে এটা প্রথম যে এক্সপ্রেশন আছে তার পূর্বে লেখা হয়েছে, সাম অফ হুইচ আর 10 মিটার টল and some of which are weigh over 7,000 kilos, এর মধ্যে কিছু আছে 10 মিটার লম্বা এবং 7,000 কিলোর চেয়েও বেশি ওজনের। এই যে মোয়াইগুলো আছে, এই মোয়াইগুলোর মধ্যে কিছু মোয়াই 10 মিটার লম্বা এবং 7,000 কিলোর চেয়েও বেশি ওজন হয়ে থাকে। ওকে, আমাদের পরের সেন্টেন্স শেষ হচ্ছে এইখানে। আমাদের এই সেন্টেন্সটি হচ্ছে ইয়েট, তবু, হোয়েন, যখন ডাচ এক্সপ্লোরার্স ল্যান্ডেড, অর্থাৎ ডাচ অভিযাত্রীগণ ল্যান্ড করলেন কত সালে? ইন 1722, 1722 সালে। দেই মেট, তারা দেখলেন, তারা সাক্ষাৎ করলেন কিসের সাথে? এ স্টোন এজ কালচার, প্রস্তর যুগের একটি সংস্কৃতির সাথে তারা সাক্ষাৎ করলেন। এবার আমি এটাকে সহজ করে এরকম করে কালার করে দিচ্ছি।
Yet তবুও when যখন ডাচ এক্সপ্লোরার্স ল্যান্ডেড ইন 1722 অর্থাৎ তবুও ডাচ অভিযাত্রীগণ 1722 সালে যখন ল্যান্ড করলেন যখন ল্যান্ড করলেন এটাকে আমরা পাস্ট টেন্সে বলবো কারণ এটা হচ্ছে টেন্সের টু তে আছে ভি টু তে আছে অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এই কারণে পাস্ট টেন্সে পড়তে হবে দে মেট এটা এই যে মিট এই মিট হচ্ছে এম ডাবল ইট মিট মিট ভার্বের টু হচ্ছে এমিট হি মেট দে মেট তারা সাক্ষাৎ করলেন কিসের সাথে সাক্ষাৎ করলেন এই স্টোন এজ কালচার প্রস্তর যুগের একটি সংস্কৃতির সাথে তারা পরিচিত হলেন প্রস্তর যুগের একটি সংস্কৃতির সাথে তারা সাক্ষাৎ করলেন আচ্ছা আমরা যখন কোনো কিছুর সাথে সাক্ষাৎ করি তখন আমরা ওইটার সাথে পরিচিত হই না অবশ্যই পরিচিত হই তাহলে এই অর্থে তো আমরা এটাও বলতে পারি যে তারা প্রস্তর যুগের একটি সংস্কৃতির সাথে পরিচিত হলেন আর আমরা যখন কারোর সাথে সাক্ষাৎ করি কারোর সাথে পরিচিত হই তখন তো অবশ্যই তাকে আমরা দেখি সাক্ষাৎ করা মানেই তো তাকে দেখা তাহলে আমরা এটাও বলতে পারি যে তারা যখন এখানে আসলেন তারা প্রস্তর যুগের একটি সংস্কৃতিকে দেখলেন ওকে এখন আমরা চলে যাব আমাদের পরের সেন্টেন্সে আমাদের পরের সেন্টেন্সটা শেষ হচ্ছে এইখানে দ্য মুয়াই ওয়ার কার্ভড অর্থাৎ মুয়াই গুলোকে এই যে দেখুন এখানে মুয়াই গুলো কেন করব অনেকেই হয়তো এই কোশ্চেনটা করতে পারেন যে মুয়াই এটা তো সিঙ্গুলার নাকি প্লুরাল বোঝা যাচ্ছে না তাহলে আমি কেন মুয়াই গুলো বলছি মুয়াই গুলো বলার কারণ হচ্ছে এখানে যে অক্সিলারি ভার্ব আছে ওয়ার 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 সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই ওয়ার প্লুরাল অক্সিলারি ভার্ব আর আমরা জানি প্লুরাল ভার্বের প্লুরাল ভার্বের সাবজেক্টও প্লুরাল হয় প্লুরাল ভার্বের সাবজেক্টও প্লুরাল হয় তো এই কারণেই আমরা এটাকে প্লুরাল করব ঠিক আছে এটা গ্রামারের কথা এটা কিন্তু আমার কথা না ওকে দ্য মোয়াই ওয়ার কার্ভড অর্থাৎ মোয়াই গুলাকে খোদাই করা হতো কিভাবে খোদাই করা হতো উইথ স্টোন টুলস দিয়ে অর্থাৎ পাথরের যে নানা রকম সরঞ্জাম আছে এগুলো দিয়ে খোদাই করা হতো তারপরে কি করা হতো নিশ্চয়ই প্রশ্ন জেগেছে আপনাদের মনে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইখানে দেন তারপর ট্রান্সপোর্টেড অর্থাৎ তাদেরকে পরিবহন করা হতো কোথায় ফর মেনি কিলোমিটার অর্থাৎ অনেক কিলোমিটার দূরে বহু কিলোমিটার দূরে তাদেরকে কি করা হতো পরিবহন করা হতো কিভাবে পরিবহন করা হতো নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে তার অ্যান্সার হচ্ছে এইখানে উইদাউট দ্য ইউজ অফ অ্যানিমালস অর হুইলস মানে এই পরিবহন করার সময়টাতে পরিবহন করার প্রক্রিয়াটাতে কোনো অ্যানিমালস বা কোনো হুইলস তারা ব্যবহার করতো না ওকে এই যে হুইল ছাড়া অ্যানিমাল ছাড়া আহ, বহু কিলোমিটার দূরে এদেরকে ট্রান্সপোর্ট করা হতো ট্রান্সপোর্ট করার পূর্বে এদেরকে স্টোন টুলস দিয়ে কার্ভ করা হতো তো ট্রান্সপোর্টটা আসলে কোথায় করা হতো জেনেছি বহু কিলোমিটার দূরে কিন্তু সেই বহু কিলোমিটারের কোনো পরিচয় নেই অবশ্যই আছে সেই বহু কিলোমিটার দূরের পরিচয় হচ্ছে টু মেসিভ স্টোন প্ল্যাটফর্মস মানে সেই সময় সেই যুগে একটা বিশাল পাথরের প্ল্যাটফর্ম ছিল ওই পাথরের প্ল্যাটফর্মে এই মোবাইলগুলোকে কি করা হতো এনিমালস এবং হুইলস এর সাহায্য ছাড়াই পরিবহন করা হতো এখন আমি এটাকে কালার করে আর একটু পরিশীলিত ভাবে অনুবাদ করে দিচ্ছি দ্য মোয়াই ওয়ার কার্ভড উইথ স্টোন টুলস অর্থাৎ যে মোয়াই গুলো ছিল এই মোয়াই গুলোকে পাথরের বিভিন্ন সরঞ্জাম দিয়ে খোদাই করা হতো তারপর বহু কিলোমিটার দূরে এদেরকে ট্রান্সপোর্ট করা হতো ট্রান্সপোর্ট করার এই প্রক্রিয়ায় কোনো এনিমালস বা হুইলস ব্যবহার করতো না আর এই বহু কিলোমিটার দূরের জায়গাটা ছিল মেসিভ স্টোন প্ল্যাটফর্মস বিশাল একটা স্টোন প্ল্যাটফর্মসে যা বহু কিলোমিটার দূরে ছিল ওইখানে কি করা হতো ওইখানে এগুলোকে ট্রান্সপোর্ট করা হতো আমাদের পরের সেন্টেন্স শেষ হচ্ছে এইখানে আলাদা করে দিচ্ছি
ওকে, দেখুন এই অংশ জুড়ে আমরা কি জানলাম? আমরা জেনেছি মুয়াই সম্পর্কে জেনেছি যে মুয়াই গুলো আসলে কতটুকু লম্বা হতো, ওজন কেমন হতো, এবং এগুলো আহ, কতটুকু এনার্জি এবং রিসোর্স নিয়ে বানানো হতো, অর্থাৎ এগুলো বানাতে কি কি লাগতো, আর এই আইটেম গুলো, এই যে এনার্জি এবং রিসোর্স, এগুলো কোথা থেকে আসতো, এগুলো আই ঠিক যে আইল্যান্ডে আছে এখন, সে সময় যে আইল্যান্ডে ছিল ওই আইল্যান্ডের রিসোর্স দিয়েই বানানো হতো। ওকে, এখনো পর্যন্ত কিন্তু তারপরে জেনেছি যে এগুলোকে কিভাবে কার্ভ করা হতো, খোদাই করা হতো কিভাবে, পরিবহন করা হতো কিভাবে, এগুলো জেনেছি, কিন্তু কারা এগুলো বানাতো সে ব্যাপারে কিন্তু এখনো আমরা আইডিয়া পাইনি। এবারে এ পর্বে আমরা সে ব্যাপারে আইডিয়া নিব। দেখুন এখানে লেখা আছে দ্য আইডেন্টিটি, মানে কি, পরিচয়। কাদের পরিচয়? অফ দ্য মুয়াই বিল্ডার্স। মুয়াই বিল্ডার্স মানে মুয়াই যারা বানায় তাদের পরিচয় ওয়াজ ছিল ইন ডাউট, সন্দেহের মধ্যেই ছিল। কতদিন পর্যন্ত? আনটিল ওয়েল ইনটু দ্য 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরি মানে তো আমরা সবাই জানি বিংশ শতাব্দী। আনটিল মানে পর্যন্ত, এটাও জানি, বাট ওয়েল ইনটু মানে কি এটা তো জানি না, তাই না? তো ওয়েল ইনটু মানে হচ্ছে আহ এই যে বিংশ শতাব্দী আছে, বিংশ শতাব্দীর অনেকটা অংশ জুড়ে, অনেকটা অংশের মধ্যে, অনেকটা অংশ পর্যন্ত কি ছিল? এই মুয়াই বিল্ডার্সদের আইডেন্টিটি ডাউটের মধ্যেই ছিল, সন্দেহের মধ্যেই ছিল। অর্থাৎ আগে বিংশ শতাব্দীর অনেকটা পর্যন্ত সন্দেহের মধ্যে ছিল, তারপরে এদের আইডেন্টিটিটা প্রকাশিত হয়েছে। ওকে, এবার আমি এটাকে কালার করে দিচ্ছি। দ্য আইডেন্টিটি অফ দ্য মুয়াই বিল্ডার্স ওয়াজ ইন ডাউট, অর্থাৎ এই মুয়াই বিল্ডার্সদের পরিচয় কি ছিল? সন্দেহের মধ্যে ছিল, তাই না? কতদিন পর্যন্ত ছিল? এবার এটাকে আলাদা কালার করব, আনটিল ওয়েল ইনটু দ্য 20th সেঞ্চুরি, অর্থাৎ বিংশ শতাব্দীর অনেকটা অংশ জুড়ে এদের পরিচয়, এদের বলতে কাদেরকে বোঝাচ্ছে? মুয়াই বিল্ডার্সদেরকে, মুয়াই বিল্ডার্সদের আইডেন্টিটি সন্দেহের মধ্যে ছিল। ওকে, আমাদের পরের সেন্টেন্স এইখানে শেষ হচ্ছে। এবার আগেই বলেছি যে নামগুলো জটিল হয়, তাই আমরা পুরো নাম পড়তে যাব না, আমরা পুরো টি এখান থেকে ক্যাপিটাল লেটার টি নিব, এখান থেকে ক্যাপিটাল লেটার এইচ নিব, নিয়ে টি এইচ। টি এইচ, এখানে টি এইচ কে? নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে। টি এইচ এর পরিচয় এখানে দেওয়া হচ্ছে। টি এইচ ইজ দ্য নরওয়েজিয়ান এথনোগ্রাফার, অর্থাৎ টি এইচ বা থর হ্যাডল হচ্ছে নরওয়ের একজন এথনোগ্রাফার, এবং সে নরওয়ের একজন অ্যাডভেঞ্চারার। এটা টিএইচ এর একটা এক্সট্রা পরিচয়, আলাদা পরিচয়। শুধু টিএইচ বললে চেনা যাবে না, ওনার ব্যাপারে আইডিয়া পাওয়া যাবে না, এই কারণে ওনার পরিচয়টা এখানে দেয়া হয়েছে। এই যে টিএইচ নামটি আছে, নামের পরে যে অংশটুকু আছে সেই অংশের আগে এবং পরে কমা দেওয়া আছে, মানে এটা হচ্ছে তার আগের অংশের পরিচয়ক। এটা হচ্ছে আমরা এটাকে পরিচয়ক মার্কার বলতে পারি। এই ব্যক্তি কি করেন? থট, থিঙ্ক থেকে থট। থিঙ্ক মানে মনে করা, থট মানে মনে করতেন। থট মনে করতেন, কি মনে করতেন? তিনি মনে করতেন দ্য স্ট্যাচুস হ্যাড বিন ক্রিয়েটেড, এই স্ট্যাচু গুলো, কোন স্ট্যাচু? এই মোয়াই গুলো কি হতো হয়েছিল? ক্রিয়েটেড হয়েছিল, তৈরি করা হয়েছিল। কাদের দ্বারা? বাই প্রি ইনকা পিপলস, প্রি ইনকা পিপলস দ্বারা ক্রিয়েট করা হয়েছিল। আর এই প্রি ইনকা পিপল গুলো কোথা থেকে এসেছে? এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে জেগেছে। আপনাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফ্রম পেরু, তারা পেরু থেকে এসেছে। এখন আমরা এই পুরোটার অনুবাদ করব, সাথে কালার করে দিব। টিএইচ, দ্য নরওয়েজিয়ান ethnographer and adventure, thought the statues had been created। এটাকে একসাথে নিয়ে নিব, এখানে রেড দিব, অর্থাৎ আহ, নরওয়ের ethnographer এবং অ্যাডভেঞ্চারার, নরওয়ের ethnographer এবং অ্যাডভেঞ্চারার মানে অভিযাত্রী টিএইচ মনে করতেন দ্য স্ট্যাচু হ্যাড বিন ক্রিয়েটেড, স্ট্যাচু গুলাকে তৈরি করা হয়েছে।
কাদের দ্বারা তৈরি করা হয়েছে? বাই প্রি ইনকা পিপলস ফ্রম পেরু, অর্থাৎ পেরু থেকে আসা প্রি ইনকা পিপলদের দ্বারা এই স্ট্যাচুগুলো, এই মূর্তিগুলো। কোন মূর্তি? এটা একটু কালার করে দেই আগে, তারপরে বলে দিচ্ছি কোন মূর্তি। এগুলো হচ্ছে শুরুতে যেটা করেছিলাম, আহ, এই যে এখানে এনশিয়েন্ট হিউম্যান স্ট্যাচু, অর্থাৎ এই মূর্তিগুলো মানে হচ্ছে ওই প্রাচীন মানব মূর্তিগুলোকে পেরু থেকে আসা প্রি ইনকা পিপল দ্বারা তৈরি করা হয়েছে। এটা কে মনে করেন? এটা টিএইচ মনে করেন। এতদিন পর্যন্ত মুয়াই বিল্ডার্সদের আইডেন্টিটি কি ছিল? ইন ডাউট ছিল। এইখানে এসে টিএইচ একটা মন্তব্য করেছে। তারপরে আর কেউ মন্তব্য করেছে কিনা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, তারপরে আরেকজন মন্তব্য করেছেন। এখন আমরা এটাকে আলাদা করব। ওকে, এখানে কি বলা হচ্ছে? বেস্ট সেলিং, বেস্ট সেলিং, এখানে দুইটা শব্দ আছে, একটা বেস্ট আর একটা হচ্ছে সেলিং। এই দুটো শব্দকে একটি শব্দে রূপান্তর করা হয়েছে। মূলত আইএলটিএস এর যে রিডিং প্যাসেজ গুলো আছে, প্যাসেজ গুলো এভাবেই জটিল করা হয়। বেস্ট সেলিং সুইস অথার, অর্থাৎ সুইসের একজন অথার। অথার মানে তো নিশ্চয়ই আপনারা জানেন, লেখক। উনি বেস্ট সেলিং, ওনার নাম হচ্ছে এরিক ভন ড্যানিকেন। অর্থাৎ এরিক ভন ড্যানিকেন নামের বেস্ট সেলিং একজন সুইস অথার বিলিভড, বিশ্বাস করতেন। বিলিভ হচ্ছে ভার্ব ওয়ান, এটা অলরেডি কালার হয়ে গেছে। বিলিভ হচ্ছে ভার্বের ওয়ান, ভার্বের টু হচ্ছে বিলিভড। কি বিশ্বাস করতেন? দেই ওয়ার বিল্ট বাই, দেই ওয়ার বিল্ট বাইটা পরে দিচ্ছি, এগুলোকে তৈরি করা হয়েছিল। দেই অর্থাৎ এগুলো, এগুলো বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? তাহলে হাইলাইট করে দিচ্ছি। ওকে, এগুলোকে তৈরি করা হয়েছিল। এগুলো বলতে আবারও বলছি, ওই যে মুয়াইগুলো আছে সেই মুয়াইগুলোর কথা বলা হচ্ছে। প্লুরাল নাম্বার, প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এবং এটা হচ্ছে পাস্টের একটা প্লুরাল অক্সিলারি ভার্ব। ওয়াজ ওয়ার, যদি সিঙ্গুলার হতো ওয়াজ হতো প্লুরাল বলে, এখানে ওয়ার হয়েছে। আমরা আগেও বলেছি যে প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব হয়, প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব হয়। এক্সেপশন আছে, সেটা আমরা এখন বলবো না। তাহলে দে ওয়ার বিল্ট কাদের দ্বারা? বাই স্ট্র্যান্ডেড এক্সট্রা টেরেস্ট্রিয়ালস। স্ট্র্যান্ডেড মানে আটকে পড়া, এক্সট্রা টেরেস্ট্রিয়ালস মানে হচ্ছে ভিন গ্রহবাসী, অর্থাৎ এলিয়েন দ্বারা তৈরি করা হয়েছে। সোজা কথায় আমরা যদি সোজা বাংলায় বলি তাহলে বলতে পারি যে এলিয়েন দ্বারা তৈরি করা হয়েছিল। তো এলিয়েন দ্বারা তৈরি করা হয়েছে, এটা কে মনে করে? এটা মনে করে ইডি, অর্থাৎ এরিক ডেনিকেন মনে করে যে এই মোয়াইগুলোকে এলিয়েনরা তৈরি করেছে। টিএইচ মনে করে এই মোয়াইগুলোকে প্রিইনকারা তৈরি করেছে। আমাদের পরের সেন্টেন্স শেষ হচ্ছে এইখানে। আমাদের এই সেন্টেন্স কি বলে? মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, এটা তো সবাই জানেন তাই না? মডার্ন সায়েন্স মানে হচ্ছে আমাকে একটু সময় দিবেন, আমার ইয়ারফোনটা একটু সেট করতে হচ্ছে। থ্যাংক ইউ। মডার্ন সায়েন্স মানে হচ্ছে আধুনিক বিজ্ঞান, যেখানে লিঙ্গুইস্টিক আছে, আর্কিওলজিক্যাল আছে, এন্ড জেনেটিক এভিডেন্স আছে। অর্থাৎ এই সবগুলো মডার্ন সায়েন্সের মধ্যে আছে। তো মডার্ন সায়েন্স কি করেছে? হ্যাজ ডেফিনিটিভলি প্রুভ, প্রমাণ করেছে। আমি এটাকে আগে একটু কালার করে দিচ্ছি, ইয়েলো করে দিচ্ছি। নিশ্চিতভাবে প্রমাণ করেছে। কি প্রমাণ করেছে? মডার্ন সায়েন্স নিশ্চিতভাবে প্রমাণ করেছে। কি প্রমাণ করেছে? প্রমাণ করেছে যে দ্য মোয়াই বিল্ডার্স ওয়ার পলিনেশিয়ানস। মানে মডার্ন সায়েন্স বলতেছে যে এই মোয়াই গুলো যারা বানিয়েছিল, কোথায়,
মোয়াই বিল্ডার্স, মোয়াইয়ের যে নির্মাতা আছে তারা কি ছিল, পলিনেশিয়ান ছিল। এটা কি বলছে, এটা বলছে মডার্ন সায়েন্স। ওকে, এটাকে একটু কালার করে নিচ্ছি আগে। ওকে, তাহলে এখানে আমরা কি পেয়েছি, তিনটা আইডিয়া পেলাম। টিএইচ বলে যে এই মোয়াই গুলাকে বানাতো, মোয়াই গুলাকে বানিয়েছিল প্রি ইনকা পিপল। ইডি বলে মোয়াই গুলোকে বানিয়েছে এলিয়েন যারা আছে তারা। মডার্ন সায়েন্স বলে মোয়াই বানিয়েছে পলিনেশিয়ান। তো মডার্ন সায়েন্সের পরে, আধুনিক বিজ্ঞানের পরে আর কেউ এ ব্যাপারে কোনো মতামত দিয়েছে কিনা সেটা আমরা পরে দেখব। তবে মডার্ন সায়েন্স এটা বলে না, বাট নট হাউ দে মুভড দেয়ার ক্রিয়েশনস। কিন্তু মডার্ন সায়েন্স এইটা বলে না যে এই যে ইয়েগুলো আছে দেয়ার ক্রিয়েশনস, মানে তাদের যে সৃষ্টি, তাদের সৃষ্টি বলতে কি বোঝানো হচ্ছে, এই মোয়াইগুলোকে তারা কিভাবে মুভ করতো এইটা কিন্তু নিশ্চিতভাবে প্রমাণ করেনি। তারা শুধু প্রমাণ করেছে যে এই মোবাইলগুলোকে পলিনেশিয়ানরা বানিয়েছিল। কিভাবে এগুলোকে মুভ করা হতো এই ব্যাপারে তারা কোনো নিশ্চয়তা দেয়নি। পূর্বে আমরা জেনেছি যে এদেরকে কি করা হতো, উইদাউট দ্য ইউজ অফ অ্যানিমালস অর হুইলস, এদেরকে কি করা হতো, ট্রান্সপোর্টেড করা হতো। এটা আমরা প্রথমে জেনেছিলাম। তো এই ব্যাপারে টিএইচ নামের যে এথনোগ্রাফার আছে সে কোনো মন্তব্য করেনি, ইডি কোনো মন্তব্য করেনি, ইভেন মডার্ন সায়েন্সও কোনো মন্তব্য করেনি। আমাদের পরের সেন্টেন্স এখান থেকে শুরু হচ্ছে, লোকাল ফোকলোর মেনটেন্স। লোকাল ফোকলোর মানে হচ্ছে স্থানীয় যে লোককাহিনী আছে, স্থানীয় লোককাহিনী মেনটেন্স করে, বলে কি বলে, বলে যে দ্য স্ট্যাচুস ওয়ার্কড। স্থানীয় লোককাহিনী বলে এই স্ট্যাচু গুলো নাকি হাঁটাচলা করত। হোয়াইল, যখন, এখানে এই হোয়াইল দ্বারা একটা ভিন্ন অর্থাৎ এইদিকে যে অর্থ আছে তার চেয়ে ভিন্ন একটা অর্থ প্রকাশিত হবে। হোয়াইল রিসার্চার্স হ্যাভ টেন্টেড টু অ্যাসিউম, অ্যাজিউম, যা বলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলতে পারেন। তো যখন, মানে এইদিকে স্থানীয় লোককাহিনী এটা বলে যখন রিসার্চার্স মানে যে গবেষক আছে, গবেষকগণ বলে, গবেষকগণ মনে করে, কি মনে করে সেটা বলার আগে এটা একটু কালার করে দিচ্ছি। মনে করে দ্য অ্যানসেস্টরস, পূর্বপুরুষগণ কি কি করেছে, ড্র্যাগড, টেনে নিয়ে যেতেন দ্য স্ট্যাচু সামহাউ, অর্থাৎ পূর্বপুরুষগণ, পূর্বপুরুষ কারা, পূর্বপুরুষ হচ্ছে সেখানে যে পূর্বের যে ব্যক্তিগুলো ছিল যারা এগুলোকে বানিয়েছিল, তারা এটাকে ড্র্যাগ করতে, টেনে নিয়ে যেত। আহ এগুলো বলতে কাকে বোঝানো হচ্ছে, তাই স্ট্যাচু, স্ট্যাচু মানে হচ্ছে সেই অ্যানসিয়েন্ট হিউম্যান স্ট্যাচু গুলা, মোয়াই গুলা, এগুলোকে টেনে নিয়ে যেত। কিভাবে টেনে নিয়ে যেত তা বলার আগে এটাকে কালার করে দিই। টেনে নিয়ে যেত ইউজিং, ব্যবহার করে, কি ব্যবহার করে, রুপস, রশি অথবা লগস মানে হচ্ছে গাছের গুড়ি, মানে তারা রশি অথবা গাছের গুড়ি ব্যবহার করে কোনোভাবে কোনো না কোনো উপায়ে এগুলোকে টেনে নিয়ে যেত। এইটা হচ্ছে এগুলোকে কিভাবে ইয়ে করা হতো, ট্রান্সপোর্ট করা হতো এই ব্যাপারে যে লোকাল ফোকলোর আছে এটা একটা মন্তব্য করেছে। আর আরেকটা মন্তব্য এখানে আছে, এটা হচ্ছে যে স্থানীয় যে লোককাহিনী আছে সেটারই মতামত যে তারা অ্যানিমালস ব্যবহার করতো না, হুইলস ব্যবহার করতো না, তারা ব্যবহার করতো রশি এবং গাছের গুড়ি। অর্থাৎ এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এই যে রশ্মি এবং গাছের গুড়ি এগুলো ব্যবহার করলে এদেরকে টেনে বা কোনো না কোনো উপায়ে কে নিত, অবশ্যই সেটাকে মানুষ টেনে নিয়ে যেত। কিন্তু মানুষের কাঁধে, মানুষের ঘাড়ে বা কোনো প্রাণীর কাঁধে বা ঘাড়ে এটা উঠিয়ে দেওয়া হতো না, এটাকে টেনে নিয়ে যাওয়া হতো। এটাই হচ্ছে এই প্যাসেজের বক্তব্য। এখন আমরা অনুবাদ করব এই প্যাসেজের প্যারাগ্রাফ বি। কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমি প্যারাগ্রাফ বি
এই ভিডিওতে অনুবাদ করব না, প্যারাগ্রাফ বি আমি অনুবাদ করব পরের ভিডিওতে। পরের ভিডিওটা দেখুন। পরের ভিডিওটা দেখলে আপনারা প্যারাগ্রাফ বি এর অনুবাদ, প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি সবগুলোর অনুবাদই আমি ধাপে ধাপে করব। দেখতে থাকুন।